সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমার ডিজাইন যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নিচ্ছি তোমাদের। গত ক্লাসে আমরা আরবিডির একটা প্র্যাকটিক্যাল ক্লাস নিয়েছিলাম, সেখানে আরবিডিটা দেখেছিলাম। আজকে আমরা এলএসডি, দ্যাট মিনস ল্যাটিন স্কয়ার ডিজাইনের একটা ল্যাব দেখব। প্র্যাকটিক্যাল ক্লাস আমরা একটা ল্যাটিন স্কয়ার ডিজাইনের সেটা দেখব। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। এখানে একটা ডাটা দেওয়া আছে। দ্য ফলোইং ডাটা রিফার টু এ 5x5 ল্যাটিন স্কয়ার experiment conducted to test the effect of 5 fertilizers on the yield of potatoes. তাহলে কি একটা 5x5 ল্যাটিন স্কয়ার ডিজাইনের একটা ডাটা দেওয়া আছে, যেখানে কি আমরা ট্রিটমেন্টটা কি এখানে ফার্টিলাইজার, এখানে ট্রিটমেন্ট ফার্টিলাইজার। আমরা পটেটো বা আলু চাষে 5 ধরনের ফার্টিলাইজার ইউজ করে আমরা দেখব যে এই ট্রিটমেন্টগুলোর মধ্যে কোনো ভেরিয়েশন বা পার্থক্য আছে কিনা। তাহলে তোমরা ল্যাটিন স্কয়ার ডিজাইন, তোমরা যেমন র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে পড়েছো, ওখানে দুইটা ফ্যাক্টর থাকে, একটা ব্লক আর একটা ট্রিটমেন্ট। আর ল্যাটিন স্কয়ার ডিজাইনে তোমরা থিওরিতে পড়েছো যে এখানে স্কয়ার কথাটা বলা আছে, এখানে যে কয়টা রো থাকবে সেই কয়টা ট্রিটমেন্ট থাকবে, যে কয়টা রো থাকবে সে কয়টা কলাম থাকবে, সে কয়টা ট্রিটমেন্ট থাকবে। দ্যাট মিনস রো কলাম ট্রিটমেন্ট সমান। রো কলাম ট্রিটমেন্ট তিনটাই একই, এবং প্রত্যেকটা রো এবং কলামে ট্রিটমেন্টগুলো এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যেন কোনো রো বা কলামে ট্রিটমেন্টগুলো রিপিটেশন না হয়। কোনো একটা রোতে কোনো একটা ট্রিটমেন্ট দুইবার আসতে পারবে না, কোনো একটা কলামেও কোনো ট্রিটমেন্ট দুইবার আসতে পারবে না। এটা হচ্ছে আমাদের ল্যাটিন স্কয়ার ডিজাইনের বৈশিষ্ট্য। তাহলে এখানে রো কলাম এবং ট্রিটমেন্ট সমান থাকবে, আর কোনো রোতে বা কলামে কোনো ট্রিটমেন্ট একের অধিকবার আসতে পারবে না। এটা অবশ্য আমাদের প্র্যাকটিক্যালের বিষয় না, তারপরেও প্র্যাকটিক্যালে এইটা জিনিসটা যে জানতে হবে, কেন ডাটাটা দেওয়া থাকবে এখানে, কাজেই সেটা হয়তো আমাদের না এখন এখানে লাগবে না, কিন্তু এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে এখানে 5টা রো আছে, 5টা রো, 5টা কলাম, 5টা ট্রিটমেন্ট। ওকে, 5টা রো, 5টা কলাম, 5টা ট্রিটমেন্ট। তাহলে এখানে কি বলেছে? পারফর্ম অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স অফ ডাটা। অ্যানালাইজ করতে বলছে ডাটাটা, অ্যান্ড টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ফার্টিলাইজার ইফেক্ট। ফার্টিলাইজার ইফেক্টটা টেস্ট করতে বলছে। হুইচ ট্রিটমেন্ট উড ইউ প্রেফার? এটা সামনে তোমাদের এই ধরনের তোমাদের ল্যাবে আমরা দিই না, এবার আরো দিব না, কারণ এবার তোমাদের 2.5 ঘন্টার প্র্যাকটিক্যাল হবে। তাহলে প্রথমে হচ্ছে এই ফার্টিলাইজার গুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্ট আছে কিনা, সিগনিফিকেন্ট পার্থক্য আছে কিনা সেগুলো যাচাই করতে হবে, যেটা 1 নম্বর কোশ্চেন থেকে অ্যানালাইজ দ্য ডাটা। তারপর কি বলেছে? টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন এ এন্ড ডি। ট্রিটমেন্ট এ এন্ড ট্রিটমেন্ট ডি। ট্রিটমেন্ট এখানে ফার্টিলাইজার, দ্যাট মিনস ফার্টিলাইজার এ এবং ফার্টিলাইজার ডি এর মধ্যে পার্থক্য আছে কিনা এটা টেস্ট করতে হবে। কম্পিউট দ্য এফিসিয়েন্সি অফ দিস ডিজাইন রিলেটিভ টু আরবিডি এন্ড সিআরডি। আমরা যখন আরবিডি করেছিলাম তখন আরবিডি রিলেটিভ এফিসিয়েন্সিটা শুধু সিআরডি সাপেক্ষেই বের করতে হয়েছিল। এখানে যেহেতু এলএসডির আগে, ল্যাটিন স্কয়ার ডিজাইনের আগে আমরা আরো দুটো ডিজাইন করেছি, একটা হলো র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, একটা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন।
এই ডিজাইনগুলো কিন্তু যেমন সিআরডি বা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, এখান থেকে আরেকটু বেটার চিন্তা ভাবনা করে কিন্তু র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, সেখান থেকে আরেকটু বেটার চিন্তা ভাবনা করে কিন্তু ল্যাটিন স্কোয়ার ডিজাইন। সেই জন্য আগের ডিজাইনগুলোর তুলনায় এটার ইফিসিয়েন্সিটা কিরকম, রিলেটিভ ইফিসিয়েন্সি, ওই দুটোর সঙ্গে তুলনা করে এটার ইফিসিয়েন্সিটা কিরকম এটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমেই সিম্পল গুলোই দেখছি, তারপরে আমাদের মিসিংটা পরে দেখবো। আমরা যেমন সেদিন র্যান্ডমাইজ ব্লক ডিজাইনের একটা সিম্পল যেগুলো এখানে দেখেছি ওখানেও সেগুলো দেখেছিলাম। তাহলে প্রথমেই আমরা জানি যে প্র্যাকটিক্যাল করতে গেলে আগে রো টোটাল করতে হবে, রো 1, রো 2, রো 3, রো 4, রো 5। তাহলে আমাদের যে ডাটাটা দেওয়া আছে এটা রো বরাবর এদিকে সবগুলো যোগ করলে R1, এদিকে যোগ করলে R2, R3, R4, R5। সিমিলারলি কলাম ওয়াইজ করলে এটা হলো C1, C2, C3, C4, C5। ওকে, তারপর আমরা যদি এখন ট্রিটমেন্ট হলো এ সবগুলোকে একসঙ্গে করব। এ প্রত্যেকটা রোতে বা কলামে একটা করে এ আছে, তাহলে এ, তারপরে এ, তাহলে এই 5টা এ যোগ করে হলো ট্রিটমেন্ট 1, এরকম 5টা বি যোগ করে হলো ট্রিটমেন্ট 2। তাহলে ট্রিটমেন্ট টোটাল, ট্রিটমেন্টটা এখানে ফার্টিলাইজার সেটা এখানে লেখা হয়েছে। তাহলে এগুলো যোগ করে সব 5টা এ যোগ করে সেটা হলো T1, 5টা বি যোগ করে T2, সিমিলারলি T3, T4, T5। তুমি এই সবগুলো টোটাল যা আসবে এটারও টোটাল তাই আসবে, এটারও টোটাল, সবগুলো টোটাল একই আসবে। ওকে, এখানে একটাই করা হয়েছে, রো টোটাল মানে গ্র্যান্ড টোটাল, কলাম টোটাল মানে গ্র্যান্ড টোটাল, ট্রিটমেন্ট টোটাল মানেও গ্র্যান্ড টোটাল। কেন এখানে সবগুলো যে আমাদের 25টা অবজারভেশন আছে 25টা অবজারভেশনকেই যোগ করা হচ্ছে। ওকে, যে কোনো একটা টোটাল করলে আমরা গ্র্যান্ড টোটাল পাবো। দেখো এই যে এখানে এই বরাবর R1, এখানে 5টা যোগ করা হয়েছে, এখানে R2, এখানে 5টা যোগ করা হয়েছে, এখানে 5টা, এভাবে 25টা। সিমিলারলি কলাম 1 C1 যখন করব তখন এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা, এখানেও 5টা। তাহলে এভাবে রো টোটাল গুলো সবগুলো করলে গ্র্যান্ড টোটাল, কলাম ওয়াইজ করলে গ্র্যান্ড টোটাল। সিমিলারলি সবগুলো ট্রিটমেন্ট এ 5টা এ যোগ করে T1, 5টা বি যোগ করে T2, 5টা সি যোগ করে T3, তাহলে ওখানেও 25টা অবজারভেশন যোগ করা হচ্ছে। সবখানেই 25টা, যে 25টা অবজারভেশন দেওয়া আছে যোগ করা হচ্ছে। সো এটার যোগফল, এটার যোগফল, এটার যোগফল সমান, যেটাকে আমরা বলি গ্র্যান্ড টোটাল। ওকে, আর এখানে আমাদের এক্সপেরিমেন্টাল ইউনিট কয়টা? এক্সপেরিমেন্টাল ইউনিট হচ্ছে 25টা। এখানে টোটাল এক্সপেরিমেন্টাল ইউনিট কয়টা? 25টা। এখানে যদিও ফ্যাক্টর 3টা, ফ্যাক্টর কয়টা? রো, কলাম, ট্রিটমেন্ট, ফ্যাক্টর 3টা, কিন্তু এই রো আর কলামের মধ্যেই ট্রিটমেন্ট গুলো আছে। ট্রিটমেন্টের জন্য আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট কিন্তু নাই। সো এখানে 5 কিউব হবে না, এটা হবে 5 স্কয়ার। তোমরা থিওরিতে পড়েছো ইনকমপ্লিট 3-ওয়ে ক্লাসিফিকেশন। এলএসডি কে কি বলা হয়? ইনকমপ্লিট 3-ওয়ে ক্লাসিফিকেশন। 3টা ফ্যাক্টর, বাট আমাদের 2টা ফ্যাক্টর এখানে রো আর কলাম। এই 25টা ট্রিটমেন্টের মধ্যেই এই 25টা এক্সপেরিমেন্টাল ইউনিটের মধ্যে এই 5টা ট্রিটমেন্ট দেয়া আছে, কিন্তু সেই জন্য এখানে টোটাল নাম্বার অফ অবজারভেশনস কিন্তু এখানে আমাদের 25, সেটা n = r² = 25। এখন আমরা সবগুলোর সাম অফ স্কয়ার করব, টোটাল সাম অফ স্কয়ার। টোটাল সাম অফ স্কয়ার মানে কি? যে প্রত্যেকটা অবজারভেশনকে স্কয়ার করে যোগ করতে হবে। তাহলে এটা এখন আমরা ইজিলি ক্যালকুলেটরে করতে পারি, এটা আমাদের জন্য এখন কোনো ব্যাপার না। ক্যালকুলেটরে সবগুলো ডাটা এন্ট্রি দিলেই আমাদের সাম অফ স্কয়ার চলে আসে, সামও চলে আসে, সাম অফ স্কয়ারও চলে আসে। তাহলে প্রত্যেকটা অবজারভেশনকে স্কয়ার করে যোগ করলে সেটা পাবো আমি এই সামেশন yijk স্কয়ার। ওকে, তাহলে এখানে 3টা ফ্যাক্টর i, j, k। i হলো রো, j হলো কলাম, k হলো ট্রিটমেন্ট, আর g² ভাগ r²।
জি স্কয়ার মানে গ্র্যান্ড টোটাল আর আর স্কয়ার মানে টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটাকে আমরা অনেক সময় সিটি বলি, কারেক্টেড টার্ম। প্রত্যেকটা সাম অফ স্কয়ার বের করার সময় এটা মাইনাস করতে হয় আমাদের। তাহলে টোটাল সাম অফ স্কয়ার আমরা এভাবে বের করব। ওকে, জি স্কয়ার ওখানে গ্র্যান্ড টোটাল আমরা করেছি, এটা সেটার স্কয়ার ভাগ টোটাল নাম্বার অফ অবজারভেশন কয়টা 25। তাহলে আমাদের এটা দেখো, এটা বের হলো আমাদের টোটাল সাম অফ স্কয়ার। তারপরে কি রো সাম অফ স্কয়ার। রো সাম অফ স্কয়ার মানে কি সাম অফ আর আই স্কয়ার ভাগ 5 মাইনাস জি স্কয়ার ভাগ আর স্কয়ার, যেটাকে আমরা লিখছি জি স্কয়ার ভাগ 25। এটা সবখানেই একই জিনিস আসবে, এই ভ্যালুটা প্রত্যেকটা জায়গায় আমরা বসাবো। তাহলে দেখো আমরা যখন আরবিডি করেছিলাম তখন করেছিলাম কি, যখন ব্লক সাম অফ স্কয়ার করব তখন ট্রিটমেন্টের সংখ্যা দিয়ে ভাগ দিব, যখন ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার করব তখন ব্লকের সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে এখানে আমাদের কি রো কলাম ট্রিটমেন্ট সবই সমান, কাজে এটা আমাদের এই জিনিসটা আমাদের মাথায় না রাখলেও চলবে, সবগুলো একই, রো কলাম ট্রিটমেন্ট সব সমান। কিন্তু আরবিডির প্র্যাকটিক্যাল করার সময় ব্লক আর ট্রিটমেন্ট যদি সমান না হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন আমি ব্লক সাম অফ স্কয়ার করব তখন ট্রিটমেন্টের সংখ্যা দিয়ে ভাগ দিব, যখন ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার করব তখন ব্লকের সংখ্যা দিয়ে ভাগ দিব। ওকে, তাহলে আমাদের এখানে কি আসছে, প্রথমে রো সাম অফ স্কয়ার, তাহলে সাম অফ আর আই স্কয়ার ভাগ 5 মাইনাস জি স্কয়ার ভাগ 25, যেটাকে আমরা কারেক্টেড টার্ম বলি। তাহলে আমি যে R1 R2 R3 R4 R5 সবগুলো বের করেছি না রো টোটাল, সেখানে প্রত্যেকটা স্কয়ার করে যোগ করব। R1 স্কয়ার যোগ R2 স্কয়ার যোগ R3 স্কয়ার প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করব ভাগ 5 মাইনাস এই টার্মটা তো এখানে আমাদের আগে বের করাই আছে, এটা প্রত্যেকবারই আমাদের লাগবে। তাহলে এটা হলো রো সাম অফ স্কয়ার। সিমিলারলি কলাম সাম অফ স্কয়ার, সাম অফ CJ স্কয়ার ভাগ 5 মাইনাস জি স্কয়ার ভাগ 25। তাহলে CJ স্কয়ার মানে আমরা কলাম টোটাল বের করেছি C1 C2 C3 C4 C5 প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করতে হবে। তারপরে আমাদের এইটা থেকে স্কয়ার করে যোগ করে 5 দিয়ে ভাগ করে এই টার্ম থেকে বিয়োগ করতে হবে। সিমিলারলি ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, আমরা যে T1 T2 T3 T4 T5 করেছি, তাহলে এখানে ট্রিটমেন্ট গুলোকে কে দিয়ে প্রকাশ করা হয়, এইজন্য সাম অফ TK স্কয়ার ভাগ 5 মাইনাস জি স্কয়ার ভাগ 25। তাহলে T1 স্কয়ার যোগ T2 স্কয়ার যোগ T3 স্কয়ার আপ টু T5 স্কয়ার, তাহলে স্কয়ার ভাগ 5 মাইনাস, তাহলে এটা আসলে আমাদের ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার। এখন আমরা বের করব এরর সাম অফ স্কয়ার। এখানে সাম অফ স্কয়ার কথাটা সাম অফ স্কয়ার আছে, এই পাশে সাম অফ স্কয়ার এরর বা এরর সাম অফ স্কয়ার। তাহলে টোটাল সাম অফ স্কয়ার থেকে বাকি সবগুলো বিয়োগ করতে হবে, রো সাম অফ স্কয়ার, কলাম সাম অফ স্কয়ার, ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার। তাহলে এটা আমাদের বের হলো এরর সাম অফ স্কয়ার। তোমরা জানো সবগুলো সাম অফ স্কয়ার বের হলে আমরা তখন অ্যানোভা টেবিল করি, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স টেবিল। তাহলে সোর্সেস অফ ভেরিয়েশন এখানে কয়টা আছে, রো কলাম ট্রিটমেন্ট এরর তারপরে হচ্ছে টোটাল, এগুলো আমরা বের করলাম না এখন, রো সাম অফ স্কয়ার, কলাম সাম অফ স্কয়ার, ট্রিটমেন্ট সাম অফ স্কয়ার, এরর সাম অফ স্কয়ার, টোটাল সাম অফ স্কয়ার, এগুলো বের করলাম। তাহলে রো কয়টা 5টা, তাহলে 5 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, কলাম 5 - 1 ডিগ্রিজ অফ ফ্রিডম, ট্রিটমেন্টও একই। আর এরর সাম অফ কি R-1 R-2, R-1 ইন্টু R-2, তাহলে এটা হলো 12, আর টোটাল হলো 25, তাহলে n-1 24। তুমি এভাবে করতে পারো, আবার এখানে 12 থেকে এই 12 বাদ দিলে 12। ওকে, দুই ভাবে চেক করে নেওয়া যায়। সাম অফ স্কয়ারস গুলো আমরা বের করেছি, একটু আগে ক্যালকুলেশন করলাম, সেই সাম অফ স্কয়ার বসবে। মিন স্কয়ার মানে সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম, মিন স্কয়ার মানে কি সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমাদের এই প্রত্যেকটার মিন স্কয়ার বের করলাম। তাহলে এখানে আমাদের কিসের ইফেক্ট করতে বলছে, ট্রিটমেন্ট। অনেক সময় কিন্তু ব্লক বা সরি এখানে তো রো আর কলাম, রো আর কলাম বললে তখন আমরা এগুলোরও মিন স্কয়ার করে ক্যালকুলেটেড এফ করব। যেহেতু শুধু ট্রিটমেন্টের ফার্টিলাইজারের ইফেক্টটা দেখতে বলেছে, এই জন্য আমরা শুধু ট্রিটমেন্টটাকে, তাহলে এটা এই যে সাম অফ স্কয়ার ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম 4, এটা বের হলো আমাদের এটা
মিন স্কয়ার সবগুলোরই বের করব, ক্যালকুলেটেড এফ করব শুধু ট্রিটমেন্টের ক্ষেত্রে, কেন ট্রিটমেন্টের ইফেক্টটা দেখতে বলেছে। তাহলে মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, এফ মানে কি মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর। আর ক্যালকুলেটেড এফ 5% লেভেলে কত কত ডিগ্রিজ অফ ফ্রিডমে 4 and 12, যে দুটো রেশিও করেছি সেই দুটো ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে আমরা করেছি কি এইটা ভাগ এটা, মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর। সেই জন্য আমরা এফ ডিস্ট্রিবিউশনটা টেবুলেটেড যে মানটা দেখবো 5% লেভেলে 4 এবং 12 ডিগ্রিজ অফ ফ্রিডমে আমরা টেবুলেটেড ভ্যালুটা দেখব। এখানে পেয়ে গেছি, কিন্তু তারপর আমার হাইপোথিসিস লিখতে হবে। হাইপোথিসিসটা কি? নাল হাইপোথিসিস, ফার্টিলাইজারস আর ইকুয়ালি ইফেক্টিভস। আমি বললাম কি ফার্টিলাইজার গুলো ইকুয়ালি ইফেক্টিভ। অল্টারনেটিভ হাইপোথিসিস কি? দে আর নট ইকুয়ালি ইফেক্টিভ। তোমরা জানো নাল হাইপোথিসিসে আমরা ধরি, অল্টারনেটিভ হাইপোথিসিস তার অপোজিটটা ধরি। তাহলে আমরা ফার্টিলাইজারসটা কি ইকুয়ালি ইফেক্টিভ ধরলাম। তাহলে এখানে টেস্ট স্ট্যাটিস্টিকটা কিন্তু আমরা আগেই করে ফেলেছি। আমরা জানি যে কোনো কিছু টেস্ট করতে গেলে আমরা আগে কি লিখি? হাইপোথিসিস লিখি, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক লিখি, তারপর ক্যালকুলেটেড ভ্যালু বের করি, তারপর টেবুলেটেড ভ্যালু বের করি, তারপর এই দুটোর কম্পেয়ার করে আমরা কমেন্টস করি হাইপোথিসিস সম্বন্ধে। এটা হলো ওভারঅল টেস্টের নিয়ম। প্রথমে আমরা হাইপোথিসিস ধরি, যে জিনিসটা আমরা টেস্ট করতে চাই সেটাকে হাইপোথিসিস হিসেবে ধরে নিলাম, তার একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরি, তারপর টেস্ট স্ট্যাটিস্টিক ধরি, তারপর ক্যালকুলেটেড ভ্যালু বের করি, দেন টেবুলেটেড ভ্যালু বের করি, তারপরে ক্যালকুলেটেড ভ্যালু এবং টেবুলেটেড ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করে কমেন্টস করি। এটা কিন্তু সব টেস্টের ক্ষেত্রেই একই। তুমি ইনফারেন্সের ক্ষেত্রে ওর যে টেস্ট পড়বা সেখানেও এইটাই, রিগ্রেশনের ক্ষেত্রে টেস্ট পড়বা সেখানেও একই রকম, ডিজাইনে যে টেস্ট পড়ছো সেখানেও একই রকম। এখানে কি টেস্ট স্ট্যাটিস্টিকটা কিন্তু আমরা এখানে করে ফেলেছি। এটাই হলো আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক এফ। এফ মানে কি মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, অথবা সাম অফ স্কয়ার ট্রিটমেন্ট ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম ডিভাইডেড বাই সাম অফ স্কয়ার এরর ভাগ ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে এফ টেস্ট স্ট্যাটিস্টিকটা এখানে এফ, এটা মানে কি মিন স্কয়ার ট্রিটমেন্ট ভাগ মিন স্কয়ার এরর, সেটা আমাদের বের হয়েছে 65.46, আর ক্যালকুলেটেড এফ টেবুলেটেড এফ বের হয়েছে 3.20। অনেক পার্থক্য, ক্যালকুলেটেড ভ্যালুটা অনেক বড়। তোমরা জানো যে কমেন্টস করার ক্ষেত্রে আমরা অলওয়েজ বলি ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট, ক্যালকুলেটেড ভ্যালু বড় হলে নাল হাইপোথিসিস রিজেক্ট। তাহলে এখানে কি ক্যালকুলেট ভ্যালু অফ এফ ইজ এত which is far exceed critical value, tabulated value কত 3.20, here observed value of f is significant, মানে পার্থক্য আছে, so that the null hypothesis is rejected। তার মানে কি we therefore conclude that fertilizer are not equally effective। আমরা যেটা ইকুয়ালি ইফেক্টিভ নাল হাইপোথিসিস ধরছি এটা যেহেতু বাতিল হয়ে গেল, এটার রেসপেক্টে তোমরা শুধু এই অনেক সময় তোমরা কমেন্টস করো নাল হাইপোথিসিস রিজেক্টেড, এটা তো তোমার ইন জেনারেল কমেন্টস, কিন্তু তোমার এই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হলো সেটা তোমাকে লিখতে হবে। নাল হাইপোথিসিস রিজেক্টেড এটা তো ওভারঅল কমেন্টস, এটা তো আমি, তাহলে আমি এখানে কাজ করছি কি, আমার ট্রিটমেন্টটা কি ফার্টিলাইজার, আমার ট্রিটমেন্টটা কি ফার্টিলাইজার, আমি নাল হাইপোথিসিসে কি লিখেছি ফার্টিলাইজার আর ইকুয়ালি ইফেক্টিভ। তাহলে এটার প্রেক্ষিতে আমাকে কিছু বলতে হবে যে আমি হাইপোথিসিস যে ধরলাম ফার্টিলাইজার আর ইকুয়ালি ইফেক্টিভ, তাহলে এই ফার্টিলাইজারটা ইকুয়ালি ইফেক্টিভ হলো কিনা, যেহেতু নাল হাইপোথিসিস রিজেক্ট, নাল হাইপোথিসিস বাতিল, তাহলে আমার ফার্টিলাইজার আর ইকুয়ালি ইফেক্টিভ হবে না। এই লাইনটা অবশ্যই লিখতে হবে, না হলে তোমরা ভালো মার্কস কখনোই পাবে না। We therefore conclude that the fertilizer are not equally effective। এই পর্যন্ত লিখলেই হবে। এখানে যে বাকি প্রশ্নটা ছিল এটা তোমাদের দরকার নেই, এই পর্যন্ত লিখলেই তোমাদের চলবে। ওকে, তাহলে গেল এটা কি আমাদের অ্যানালাইজ, অ্যানালাইজ দ্য ট্রিটমেন্ট এন্ড অ্যানালাইজ দ্য ডাটা, আর হচ্ছে কি যে ফার্টিলাইজার গুলোর মধ্যে কোনো সিগনিফিকেন্স আছে কিনা সেটা টেস্ট করলাম। এফ টেস্ট যেটা ওভারঅল সব ফার্টিলাইজারের মধ্যে, ওভারঅল সব যে 5টা ট্রিটমেন্ট আছে 5টা ফার্টিলাইজার সবগুলোর মধ্যে আমরা টেস্ট করলাম, সেটা হলো এফ টেস্ট। এফ টেস্টটা সবসময় এফ টেস্টটাকে বলা হয় ওভারঅল টেস্ট।
আর টি টেস্টটাকে বলা হচ্ছে ইন্ডিভিজুয়াল টেস্ট, যে কোনো দুইটা ট্রিটমেন্টের মধ্যে তুলনা করা। তাহলে এখানে বলছে ট্রিটমেন্ট এ এবং ট্রিটমেন্ট ডি, এই দুটার মধ্যে তুলনা করা। টেস্ট দ্য সিগনিফিকেন্স অফ ডিফারেন্স বিটুইন এ এন্ড ডি, এটা ক্যাপিটাল ডি হবে। ট্রিটমেন্ট এ এবং ট্রিটমেন্ট ডি এর মধ্যে তুলনা করা। আমরা টু মিন টেস্ট করি, এটা টু মিন টেস্টের মতো। নাল হাইপোথিসিস কি? মিউ এ ইকুয়াল টু মিউ ডি, আর অল্টারনেটিভ হাইপোথিসিস তার অপোজিট, মিউ এ নট ইকুয়াল টু মিউ ডি। তাহলে টেস্ট স্ট্যাটিস্টিকটা কি? টি ওয়াই এ বার মাইনাস ওয়াই ডি বার ডিভাইডেড বাই এস রুট 2 বাই আর, ওয়াই এ বার মাইনাস ওয়াই ডি বার ডিভাইডেড বাই এস রুট 2 বাই আর। ওয়াই এ বার মানে কি? ট্রিটমেন্ট 1 যে আমরা পেয়েছি, টি1 এর যে টোটাল পেয়েছি আমরা প্রথম একদম প্রথমে রো টোটাল, কলাম টোটাল, ট্রিটমেন্ট টোটাল, সেখানে যে টি1 পেয়েছি, ট্রিটমেন্ট 1 এর যে টোটাল পেয়েছি সেটা হলো টি এ। তাহলে টি এ ভাগ 5, টি এ ভাগ 5 সেটা হলো আমার ওয়াই এ বার, আর টি4 ভাগ 5 সেটা হলো আমাদের ওয়াই ডি বার। আর এস মানে কি? এস মানে এখানে মিন স্কয়ার এরর। এস মানে কি আমাদের? মিন স্কয়ার এরর। এই যে অ্যানোভাতে আমি যে মিন স্কয়ার এরর পেলাম, এটাই হলো আমাদের এস, এটা রুট ওভার হচ্ছে আমাদের এস, এটা হলো এস স্কয়ার। তাহলে আমরা করব কি? ওই যে মিন স্কয়ার, এস মানে রুট ওভার এস স্কয়ার মানে রুট ওভার এই যেটা, এটা হলো আমাদের এস, আর আর মানে আমাদের 5, তাহলে সবই আমাদের জানা। তাহলে টি1 মানে হচ্ছে এটা ভাগ 5 মাইনাস টি4 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই এস রুট 2 বাই 5। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমাদের ট্যাবুলেটেড ভ্যালু বের হলো 7.2096। এটাকে আমরা, এটা হলো আমাদের ট্যাবুলেটেড ভ্যালু, তাহলে আমাদের সরি ক্যালকুলেটেড ভ্যালু, এটা হলো আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। এখন আমরা ট্যাবুলেটেড ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করব। তাহলে এটা কি? সবসময় তোমরা থিওরিতে পড়েছো, এটা ফলোস টি এরর ডিগ্রিজ অফ ফ্রিডম। সবসময় থিওরিতে কি পড়েছো? এটা হলো টেস্ট স্ট্যাটিস্টিক, এটাতে লেখছো ফলোস টি এরর ডিগ্রিজ অফ ফ্রিডম। দ্যাট মিন্স এরর ডিগ্রিজ অফ ফ্রিডমে 5% লেভেলে টি ডিস্ট্রিবিউশনের আমার মান দেখতে হবে টেবিল থেকে। এরর ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 12। 5% লেভেলে 12 ডিগ্রিজ অফ ফ্রিডমে টেবুলেটেড ভ্যালুর মান হচ্ছে 2.18। তাহলে আমার ক্যালকুলেটেড মান বের হলো 7.2096, আর ট্যাবুলেটেড ভ্যালু বের হলো 2.18। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটেড ভ্যালু বড়। তার মানে কি? ক্যালকুলেটেড ভ্যালু অফ টি ইজ এত, হুইচ ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল ভ্যালু অফ টি 5% লেভেল 2.18। সো observed value of t is significant, তার মানে পার্থক্য আছে, and the null hypothesis is rejected at 5% level of significance. So we conclude that treatment A and D are not equally effective, তার মানে এই দুটো equally effective না। আমি যে ধরেছিলাম সমান, তাহলে এটা সমান না। ওকে, তাহলে এটাই গেল আমাদের। এখানে যে কোনো দুটো ট্রিটমেন্টের মধ্যে একই জিনিস থাকতে পারে, এখানে এ ডি আছে, বি সি থাকতে পারে, এ ই থাকতে পারে, প্রসিডিউর একই। এখন কি? ইফিসিয়েন্সি অফ এলএসডি টু আরবিডি। দেখো আরবিডি তে আমাদের কি আছে? ব্লক আর ট্রিটমেন্ট। আর এলএসডি তে কি আছে? রো, কলাম, ট্রিটমেন্ট। এখন দেখো আমরা যখন আরবিডির সঙ্গে এলএসডি রিলেটিভ ইফিসিয়েন্সি দেখব, তোমরা থিওরিতে পড়েছো এক সময় হচ্ছে রো অ্যাজ এ ব্লক, রোকে যদি আমি ব্লক চিন্তা করি তখন একটা, আর কলামকে যদি আমি ব্লক হিসেবে চিন্তা করি তাহলে একটা। রিলেটিভ ইফিসিয়েন্সি আরবিডি এর সঙ্গে তুলনা করতে গেলে আমার দুটো রিলেটিভ ইফিসিয়েন্সি বের করতে হয়, তোমরা থিওরিতে পড়েছো। তাহলে রিলেটিভ ইফিসিয়েন্সিটা তাহলে কিভাবে বের করব? তাহলে এই ফর্মুলাটা কিন্তু যেমন বলেছিলাম, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। যখন রো অ্যাজ এ ব্লক, তখন কিন্তু আর রো থাকবে না, কেন? ট্রিটমেন্ট সমান ব্লক আর রো সমান। তাহলে কি হবে? কলাম সাম অফ স্কয়ার প্লাস ট্রিটমেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম প্লাস এরর ডিগ্রিজ অফ ফ্রিডম টু এরর মিন স্কয়ার। তার নিচে কি?
কলাম ডিগ্রিজ অফ ফ্রিডম, ট্রিটমেন্ট ডিগ্রিজ অফ ফ্রিডম, এরর ডিগ্রিজ অফ ফ্রিডম ইনটু এরর মিন স্কয়ার। কিন্তু মনে রাখা কিন্তু সোজা আছে। এখানে কি রো কলাম সাম অফ স্কয়ার, যেহেতু রো অ্যাজ এ ব্লক, তাহলে এখানে রো আর থাকবে না, কলাম সাম অফ স্কয়ার। রো আর কলামের ডিগ্রিজ অফ ফ্রিডম বা ব্লকের ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে না, ট্রিটমেন্ট আর এররের ডিগ্রিজ অফ ফ্রিডম ইনটু এরর মিন স্কয়ার। আর নিচে কি কলাম ট্রিটমেন্ট এরর ডিগ্রিজ অফ ফ্রিডম ইনটু এরর মিন স্কয়ার। একটু টেকনিক করে মনে রাখবে, তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা, কারণ আমরা প্রত্যেকটা সাম অফ স্কয়ার করেছি আর ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো জানা। এরর মিন স্কয়ার, একটু আগে আমরা এরর মিন স্কয়ার নিয়ে কাজ করলাম। এস স্কয়ার ইকুয়াল টু এরর মিন স্কয়ার, একটু আগেই আমরা এস বের করলাম, ওখান থেকে প্রত্যেকটা ভ্যালু আমাদের জানা, কাজে ক্যালকুলেশন আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো এটা কি গ্রেটার দেন 1, গ্রেটার দেন 1, একের চেয়ে বড়, তার মানে কি এলএসডি টা ইফেক্টিভ একটু বেশি। দিস ইন্ডিকেটস column classification in LSD has been effective in reducing error variation. Again এটা গেল, তাহলে তার মানে কি এটা কি এফিসিয়েন্সিটা আমাদের কি বেশি, এই জন্য এটা ইফেক্টিভ ইন রিডিউসিং এরর ভেরিয়েশন, তাহলে এররটা কম হবে। Again, efficiency of LSD relative to RBD with column as a block, যখন কলামটাকে আমি ব্লক, রো অ্যাজ এ ব্লক, কলাম অ্যাজ এ ব্লক, যখন কলাম অ্যাজ এ ব্লক তখন আর কলাম থাকবে না, এখানে কি হবে একই রকম, এখানে হবে রো সাম অফ স্কয়ার, এখানে হবে রো ডিগ্রিজ অফ ফ্রিডম, এখানে হবে রো সাম অফ স্কয়ার উপরে, এখানে হবে রো ডিগ্রিজ অফ ফ্রিডম, বাকি সব সেম। তাহলে দেখো, তাহলে আমরা যদি কলামটাকে ব্লক হিসেবে ধরি, রোটাকে ব্লক হিসেবে ধরলে আমাদের এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, কিন্তু কলামটাকে যদি আমি ব্লক হিসেবে ধরি তাহলে এফিসিয়েন্সি কমে যাচ্ছে। দেখো এটা লেস দেন 1, এটা কি লেস দেন 1, ওকে, তাহলে এটা কমে গেল। এখন দেখো এফিসিয়েন্সি অফ এলএসডি রিলেটিভ টু সিআরডি, সিআরডি সঙ্গে, তাহলে সিআরডি সঙ্গে যখন করব, সিআরডি তে শুধু একটাই ফ্যাক্টর, সেটা হলো কি ট্রিটমেন্ট, সেটা কি আমাদের ট্রিটমেন্ট, তার রো সাম অফ স্কয়ার প্লাস কলাম সাম অফ স্কয়ার, আগেরটার সাথে আমাদের অনেকটাই মিল আছে। দেখো এখানে যেমন রো কলাম ব্লক হয়ে গেছে, কলাম ছিল না, এখানে কলাম রো দুটেই থাকবে কারণ এখানে ব্লক নাই, রো সাম অফ স্কয়ার প্লাস কলাম সাম অফ স্কয়ার, বাকিটা একই রকম। আর নিচে যেমন সবগুলো রো কলাম ট্রিটমেন্ট তিনটে আসবে, তাহলে রো কলাম ট্রিটমেন্ট এরর, এগুলো মানে কি টোটাল রো কলাম ট্রিটমেন্ট এরর সবগুলো আসবে, তাহলে আমার আলাদা আলাদা করে লেখার দরকার নাই। এটা কি এখানে যেমন কি আসছে রো ট্রিটমেন্ট এরর, তাহলে এখানে কলামও আসবে, তাহলে সবগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম মানে তো টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম, এই জন্য আলাদা করে না রেখে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইনটু এরর মিন স্কয়ার। তাহলে দেখো আমরা এটা বের করতে পারবো এভাবে, সবগুলো ভ্যালু যেহেতু আমাদের জানা আছে, আমরা সবগুলো এই ক্যালকুলেশনের যতগুলো মান দরকার, এখানে রো সাম অফ স্কয়ার আছে, কলাম সাম অফ স্কয়ার আছে, ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো আছে, এরর মিন স্কয়ার আছে অ্যানোভা টেবিলে, তাহলে এভাবে আমরা বের করতে পারবো। তাহলে দেখা গেল কি এটা হচ্ছে 1.0537, দ্যাট মিন্স গ্রেটার দেন 1, খুব বেশি বড় না, অল্প বড়। যদি এটা বেশি বড় হইতো তাহলে আমরা বলতাম যে এফিসিয়েন্সিটা অনেক বেশি। তাহলে এখানে বললাম কি এলএসডি হ্যাজ স্লাইটলি গেইন ইন এফিসিয়েন্সি ওভার সিআরডি, সিআরডি তুলনায় যে আমরা এত কষ্ট করে এলএসডি তে গেলাম তার খুব একটা বেশি এফিসিয়েন্সি বাড়েনি, অল্প পরিমাণে বেড়েছে। ওকে, তাহলে দেখো এখান থেকে সিম্পলি এই জিনিসগুলোই আসে, আরবিডি থেকে এবং এলএসডি থেকে সিম্পলি যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলো আমরা এই দুই ক্লাসে আলোচনা করলাম। প্রথমে কি অ্যানালাইজ দ্য ডাটা, দ্যাট মিন্স অ্যানোভা পর্যন্ত করে এফ টেস্ট করা। অ্যানালাইজ দ্য ডাটা মানে এভাবেও বলতে পারে, আবার ট্রিটমেন্ট গুলোর মধ্যে সিগনিফিকেন্স আছে কিনা এভাবেও বলতে পারে, যেটাই বলুক এটার ক্যালকুলেশন আমার অ্যানোভা টেবিল করে এফ টেস্ট করে কমেন্টস পর্যন্ত, অ্যানোভা টেবিল করে এফ টেস্ট করি আমরা, ক্যালকুলেটেড এফ টেবুলেটেড এফ কম্পেয়ার করে এটার এই কমেন্টস পর্যন্ত, এটা হলো অ্যানালাইজ। তারপরে কি যে কোনো দুটো ট্রিটমেন্টের মধ্যে তুলনা করা,
যে কোনো দুটো ট্রিটমেন্টের মধ্যে তুলনা করা, এটা কি টি টেস্ট, টু মিন টেস্টের মধ্যে যে কোনো দুটো ট্রিটমেন্ট মিনের মধ্যে পার্থক্য আছে কিনা এটা তুলনা করা, এটা হলো টু মিন টেস্ট। তারপরে আসে কি ইফিসিয়েন্সি, আরবিডি তে ইফিসিয়েন্সি আসে সিআরডির সঙ্গে, আর এলএসডি তে এফিসিয়েন্সি আছে আরবিডি সঙ্গে এবং সিআরডি সঙ্গে। আরবিডি সঙ্গে এলএসডি রিলেটিভ এফিসিয়েন্সি করলে দুইটা ক্যালকুলেশন লাগে আমাদের, একটাতে হচ্ছে রো অ্যাজ এ ব্লক, একটাতে কলাম অ্যাজ এ ব্লক, এটা থিওরিতে তোমরা পড়েছো। কাজেই যখনই এলএসডির ইফিসিয়েন্সি চাবে, এলএসডির ইফিসিয়েন্সি আরবিডি এর সাপেক্ষে বের করতে বলবে, তখনই কিন্তু অবশ্যই দুটা করতে হবে, একটা করলে কিন্তু নাম্বার কম আসবে। একটা হচ্ছে রো অ্যাজ এ ব্লক একবার কম্পেয়ার করতে হবে, কলাম অ্যাজ এ ব্লক একবার কম্পেয়ার করতে হবে। দ্যাট মিন্স তারপরে ফাইনালি সিআরডি সঙ্গে আসলে সিআরডির একটাই, তারপরে এভাবে আমাদেরকে এই যে আরবিডি আর এলএসডি আমরা দুটো সিম্পল যে প্র্যাকটিক্যাল গুলো সেগুলো দেখলাম, আর আমরা মিসিং ভ্যালুটা একদিন দেখব এরপরের ক্লাসে। আরবিডি মিসিং, এলএসডি মিসিং, এই প্র্যাকটিক্যাল গুলো আমরা দেখব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। যেহেতু এখন ভাইরাসের প্রকোপ বেশি, তোমরা বেশি বাইরে যাবে না, ঘোরাঘুরি করবে না, বাসায় থাকো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।